Thank you so much, my dear friends, for joining this class. This class is very important for all of the learners. কারণ আজকে আমরা চমৎকার একটা ক্লাস দিয়েছি টপিক হিসেবে স্টেপ বাই স্টেপ একটা কমপ্লেক্স সেন্টেন্স মানে বড় বাক্য কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানবো। কিভাবে ছোট্ট একটা আহ, শব্দকে বা ছোট্ট একটা বাক্যকে আমরা বড় বড় বাক্যে রূপান্তর করব, এই ব্যাপারটা আজকে ক্লাসে জানবো। তাই আজকে ক্লাসটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টেপ বাই স্টেপ কিন্তু প্রতিটা অংশকে ব্যবহার করে মনে রাখতে হবে বড় বাক্য মানেই হচ্ছে অনেকগুলো শব্দের সমন্বয়। যখন অনেকগুলো শব্দ মিলে একটা বিশাল একটা সিচুয়েশন তৈরি হয় তখন কিভাবে এই বড় বাক্য তৈরি হয় এই ব্যাপারটা আমরা জানবো। আমরা একটা বড় বাক্য তৈরি কিভাবে করতে হয় এটার 8 রকমের ব্যবহার দেখবো, যে 8 রকমের স্টেপ ফলো করে কিভাবে একটা ছোট বাক্যকে বড় বাক্য বানানো যায়। আচ্ছা, তো মূলত প্রথমত আমাদের জানতে হবে যে একটা বড় বাক্য বানাতে হলে মূল কথা কোনটা। মনে রাখতে হবে একটা লম্বা বাক্য বানাতে হলে নতুন কিছু যোগ করতে হয়। নতুন কিছু, সেই জিনিসগুলা কি কি সেটা আমাদের বুঝতে হবে। প্রথমত আমাদেরকে বাক্যের ভিতরে অবজেক্ট অ্যাড করতে হবে। অবজেক্ট কি জিনিস আমরা এটা জানবো। তারপরে আমাদেরকে বিশেষণ মানে অ্যাডজেক্টিভ অ্যাড করতে হবে। কিভাবে আমরা অ্যাডজেক্টিভ বাক্যে অ্যাড করব সেটা জানবো। প্রিপজিশন বা ফ্রেজ বা প্রিপজিশনাল ফ্রেজ কিভাবে বাক্যে অ্যাড করতে হয় সেটা জানবো। রিলেটিভ ক্লজ কিভাবে অ্যাড করতে হয় সেটা জানবো। এবং সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে অ্যাড করতে হয় সেটা জানবো। এখানকার মধ্যে উপরে যে 3টে অংশ আছে সেই 3টে অংশ খুব সহজ। আমরা খুব সহজেই এই 3টে স্টেপ বুঝতে পারবো। কিন্তু বাকি যে 2টা অংশ আছে সেটা একটু ডিফিকাল্ট হলেও আমরা সবাই পারবো ইনশাল্লাহ। তাহলে চলেন এই 5টা জিনিস আমরা এখানে অ্যাড করব, কিভাবে অ্যাড করব সেটা একটু বুঝি। তো প্রথমত আমরা একটু দেখি যে একটা সিম্পল সেন্টেন্স কেমন হয়। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সাধারণ বাক্য বা সহজ বাক্য বা সরল বাক্য যেটাকে বলা হয়। গঠনের দিক থেকে সেন্টেন্স 2-3 রকমের হয়। একটা হলো সিম্পল সেন্টেন্স, একটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, আর একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স আমরা সবাই মেক করতে পারি। এই সিম্পল সেন্টেন্সটা মূলত সাধারণত একটা সাবজেক্ট এবং একটা ভার্বের সমন্বয়ে গঠিত হয়। এটা আমরা সবাই ন্যাচারালি জানি। যেমন আই রিড। আই রিড মানে আমি পড়ি। এখানে আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, রিড হচ্ছে গিয়ে ভার্ব। এই আই হচ্ছে এখানে প্রোনাউন এবং রিড হচ্ছে গিয়ে এখানে ভার্ব। অর্থাৎ জাস্ট সাবজেক্ট আর ভার্ব মিলে এখানে 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 একটা বাক্য গঠন হয়েছে, সাবজেক্ট এবং ভার্ব। এটাই একটা সিম্পল সেন্টেন্স। তো আপনারা আবার একটু কাইন্ডলি আমাকে বলবেন, আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো? ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো? হ্যালো? জি স্যার, আপনার কথা শুনতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আই হলো গিয়ে সাবজেক্ট, রিড হলো গিয়ে ভার্ব। তাহলে আমি পড়ি, এটা হলো গিয়ে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স এরকম ভাবে আমরা যদি বলি আমি লিখি তাহলে কি হবে? আই রাইট। আমি যাই, আই গো। আমি আসি, আই কাম। এরকম সাবজেক্ট আর ভার্ব দিয়ে বাক্য গঠন হয়। 2 নম্বর, এখানে আমাদেরকে অবজেক্ট ব্যবহার করে শিখতে হবে কিভাবে একটা সাবজেক্টের বাক্যের ভিতরে অবজেক্ট অ্যাড করে। তো এখানে আমরা একটা অবজেক্ট অ্যাড করেছি আ বুক। আই রিড আ বুক, এটার অর্থ হলো আমি একটা বই পড়ি। তো এখানে এই অবজেক্ট মানে কি আমাদেরকে প্রথমত এটা একটু বুঝতে হবে। অবজেক্ট হচ্ছে কি একটা সাবজেক্ট, একটা নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। অর্থাৎ একটা বাক্যে যখন কোনো ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো অ্যান্সার পাই তখন যে ওয়ার্ডটা পাওয়া যায় সেটাই অবজেক্ট। ফর এক্সাম্পল আই রিড আ বুক, এই বাক্যতে আমরা যদি রিডকে প্রশ্ন করি আমি কি পড়ি, তখন একটা অ্যান্সার চলে আসে আমি একটা বই পড়ি। তাহলে এখানে আ বুক একটা অবজেক্ট। তাহলে একটা অবজেক্ট একটা নাউন হয়। অর্থাৎ আমরা ভার্বের সাথে নাউন অ্যাড করে বাক্যকে বড় করতে পারি। সবসময় যে একটা বাক্যে নাউন অ্যাড করা যাবে তা কিন্তু নয়। এমন অনেক বাক্য পৃথিবীতে আছে যেগুলোতে আমরা নাউন ব্যবহার করতে পারি না ভার্বের পরে। যেমন আই গো, আপনি যদি জিজ্ঞেস করেন আমি কি যাই, তাহলে এখানে কিন্তু আসলে নাউন ডিরেক্টলি ব্যবহার করলে বাক্য হবে না। কিন্তু আপনি যদি লেখাকে প্রশ্ন করেন আমি লিখি, কি লিখি, তখন আপনি আবার অবজেক্ট অ্যাড করতে পারবেন। তো এই জন্য আসলে সব বাক্যেই যে অবজেক্ট হবে এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো না। অনেক সময় বাক্যে অবজেক্ট ছাড়াও বাক্য হবে। তো এখানে আমাদের অবজেক্ট ব্যবহার করা যাবে আই রিড আ বুক, অর্থাৎ আমি একটা বই পড়ি। তাহলে এই বাক্যে অবজেক্ট হিসেবে আমরা যাকে ব্যবহার করেছি সেটা হচ্ছে একটা বই। ভার্বকে প্রশ্ন করি আমরা আই রিড। রিড কে প্রশ্ন করতে হবে হোয়াট বা হু দিয়ে, কে বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে এখানে কি বা কাকে দ্বারা, কি দিয়ে প্রশ্ন করলে আমি কি পড়ি, আমি একটা বই পড়ি, অ্যান্সার চলে আসছে। তাহলে আই রিড আ বুক, আমি একটা বই পড়ি, এই বাক্য একটা
বড় বাক্য মোটামুটি সিম্পল সেন্টেন্স, এবং এই বুক হলো গিয়ে একটা অবজেক্ট। তাহলে এরকম ভাবে আমরা যদি বলি আমি লিখি, কি লিখি? একটা বই লিখি, আই রাইট এ বুক। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা দ্বিতীয় স্টেপে অ্যাড করলাম অবজেক্ট। তৃতীয় যে স্টেপটা আছে সেটা হলো অ্যাড অ্যাডজেক্টিভ টু ডেসক্রাইব দ্য অবজেক্ট। অর্থাৎ থার্ড স্টেপে আমরা এখানে অ্যাডজেক্টিভ যুক্ত করব। কিভাবে একটা বাক্যের ভিতরে অ্যাডজেক্টিভ যুক্ত করা যায়? সো হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ সবসময় একটা নাউনকে ডেসক্রাইব করে। একটা নাউন কি? একটা বই যেমন একটা নাউন। যেমন এই বাক্যটা দেখেন, আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক। আমি একটা আকর্ষণীয় বা মজাদার একটা বই পড়তেছি। তাহলে এই বাক্যের ভিতরে রিড, আই হচ্ছে কি সাবজেক্ট, রিড হচ্ছে গিয়ে ভার্ব, অ্যান হচ্ছে কি একটা আর্টিকেল, ইন্টারেস্টিং হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, বুক হচ্ছে কি একটা নাউন। তো অ্যাডজেক্টিভের কাজ সবসময় নাউনকে ডেসক্রাইব করা, অর্থাৎ একটা নাউন কেমন হয়, কি রকম হয়, একটা নাউন কেমন বা কিরকম হয়, এই জিনিসটা যে ডেসক্রাইব করে সেটা অ্যাডজেক্টিভ। ইংরেজিতে 8 রকমের পার্টস অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আমরা যদি আসলে পার্টস অফ স্পিচের ব্যবহার না জানি তাহলে ইংলিশ শিখে লাভ নাই। আমাদেরকে পার্টস অফ স্পিচের ব্যবহার বুঝতে হবে, অর্থাৎ নাউন কেন বাক্যে ব্যবহার করে, প্রোনাউন কেন ব্যবহার করে, ভার্ব কেন ব্যবহার করে, অ্যাডজেক্টিভ কেন ব্যবহার করে। এই ধরনের একটা ক্লাস আপনাদের খুবই দরকার। আমি মনে করি আপনাদের সকল টপিকের মধ্যে এমন একটা টপিক থাকা উচিত যেখানে 8 রকমের পার্টস অফ স্পিচের 8 রকম, মানে 8 রকমের ব্যবহার দেখিয়ে আমি কিছু উদাহরণ দিব, এবং ওই ক্লাসের মধ্যে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে শব্দগুলো কিভাবে বাক্যে কাজ করে। তাহলে এটা কিন্তু আপনাদের ন্যাচারাল ভাবে, আমরা অনেকেই চিন্তা করি স্যার আমি তো শুধু স্পিকিং শিখতে আসছি, রাইটিং দিয়ে কি করবো, না, এটা আসলে ভুল ধারণা। আপনি স্পিকিং শুধু শিখতে আসছেন এই রকমের কোনো কথা নিয়ে আসলে ইংলিশ শিখতে পারবেন না। আপনাকে ন্যাচারাল ভাবে টুকটাক লিখতে হবে, ন্যাচারাল ভাবে টুকটাক পড়তে হবে, এবং ন্যাচারাল ভাবে বলার একটা প্র্যাকটিস করতে হবে। এই সবকিছু মিলিয়ে আসলে ইংলিশ হইতে পারে। ইংলিশ কখনো সিম্পল একটা একটা এলিমেন্ট দিয়ে হইতে পারে না। এই জন্য আমাদের সবকিছুই টুকটাক জানতে হবে। এখন বেশি আর কম জানার ব্যাপারটা আছে, কারো বেশি জানতে হয়, কারো কম জানতে হয়। এখন সেই বেশি জানার ক্ষেত্রে আপনাকে আমি বলবো না যে সারাদিন আপনি লেখার মধ্যে থাকবেন, কিন্তু ন্যাচারাল কিছু নলেজ আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? ডেসক্রাইব দ্য অবজেক্ট। ডেসক্রাইব মানে বর্ণনা করা, দ্য অবজেক্ট মানে হচ্ছে নাউন, অর্থাৎ নাউনকে যে ডেসক্রাইব করে সে অ্যাডজেক্টিভ। যেমন গুড, ব্যাড, আমরা এরকম কোনো একটা কালার এরকম বলে থাকি। তাহলে আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক, আমি একটা আকর্ষণীয় বই পড়ি। এই বাক্যের ভিতরে এই ইন্টারেস্টিং ওয়ার্ডটা বুককে মডিফাই করে বাক্যটাকে আর একটু বড় করলো। ঠিক আছে, আমি এখানে বলতে পারতাম আই রিড অ্যান স্টোরি বুক, আমি একটা গল্পের বই বলি। ঠিক আছে, এরকম ভাবে আমরা বুককে বিভিন্ন ডেসক্রাইব করতে পারতাম বিভিন্ন নাউন দিয়ে। তো এখানে আমরা ইন্টারেস্টিং বুক লিখলাম। তাহলে আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক, আমি একটা ইন্টারেস্টিং মজাদার বই পড়ি। তাহলে এই বাক্যটা একটা মোটামুটি একটা ভালো বাক্য হয়েছে, যেখানে মোটামুটি ভাবে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে মডিফায়ার আছে এবং নাউন আছে, মানে অবজেক্ট আছে, 4টা অংশ যুক্ত হইলো। ওকে, তো এই 3টে অংশ আমরা কি মোটামুটি বুঝতে পারছি কিনা সবাই একটু বলি। 3টে অংশ বুঝতে পারছি সবাই? সিম্পল সেন্টেন্স তাহলে কি সাবজেক্ট এবং জি ভার্ব স্যার, দিয়ে। বুঝতে পারছি। হ্যাঁ, Yes, sir. তাহলে আমি লিখি তাহলে কি হবে বলেন তো? আমি পড়ি যদি আই রিড হয়, আই রাইট। আই রাইট। আমি একটা বই লিখি তাহলে কি হবে? আই রাইট এ বুক। আই রাইট এ বুক। আমি একটা গল্পের বই লিখি তাহলে কি হবে? আই রাইট এ আর স্টোরি একটা বুক। স্টোরি। আচ্ছা, আমি খাই ইংরেজি কি হবে? আই ইট। আই আইট। ইট। আচ্ছা, আমি রাতের খাবার খাই কি হবে? আর রাইট। আচ্ছা, আই রাতের ডিনার। খাবার নাও খাও। আই এম ডিভাইন। আচ্ছা আই ডিনার। আচ্ছা, আহ, তো আপনি আই ডিনার। আচ্ছা, এখন আপনি যদি এটাকে বলতে চান আমি একটা মজাদার রাতের খাবার খাই তাহলে কি হবে বলেন তো? খুবই টেস্টি বা আই ইট সুস্বাদু, ডিলিশিয়াস ডিনার। ডেলিশিয়াস ফুড। আই ইট ডিলিশিয়াস ডিনার। আই ইট আই ডেলিশিয়াস ফুড। ডিলিশিয়াস ডেলিশিয়াস ডিলিশিয়াস হবে, ফুড ডিলিশিয়াস ডেলিশিয়াস না, ডিলিশিয়াস ডেলিশাস হবে, ডেলিশাস। ডেলিশিয়াস। ডিলিশিয়াস ডিলিশিয়াস ডেলিশিয়াস। ডিলিশিয়াস। তো এরকম আপনারা কি করবেন, এই 3টে স্টেপে যারা দুর্বল আছেন এরকম আরো 10টা বাক্য বাসায় ট্রাই করবেন। তো এরকম ভাবে আমরা নাউনকে কিভাবে বাইর করবো একটা বাক্যে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, এই অবজেক্ট কিভাবে বাইর করতে হয়, হোয়াট বা হু দিয়ে। অর্থাৎ আমরা রিডকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে যেটা উত্তর বের হবে সেটা অবজেক্ট। কিন্তু যদি এখানে মানুষ হইতো, যেমন ধরেন আমরা বললাম আমি পছন্দ করি, তাহলে কি হবে? আই লাইক। আই লাইক আই মানে, লাইক। আচ্ছা, আমি তোমাকে পছন্দ করি বললে কি হইতো? আই লাইক ইউ। আচ্ছা, আমি রহিমকে পছন্দ করি বললে কি হইতো? আই আই লাইক লাইক ইউ ইউ রহিম। রহিম।
আচ্ছা, আই লাইক রহিম। তো এখন রহিমকে লাইককে প্রশ্ন করেন তো, আই লাইক আমি কি পছন্দ করি বললে অ্যান্সার বের হবে, নাকি কাকে পছন্দ করি বললে অ্যান্সার বের হবে? কাকে পছন্দ করি এটা? কাকে পছন্দ করতে হবে, তাহলে হু দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে রিপ্লাই। আমরা অবজেক্ট পাবো, যদি সেটা একটা কি হয়, বস্তু হয়। কিন্তু যদি সেটা মানুষ হয়, তখন আমরা হু দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবো। তাহলে লাইককে কি দিয়ে প্রশ্ন করে মানুষ। অবজেক্ট পাওয়া যাবে? হ্যাঁ, হু দিয়ে প্রশ্ন করে নাকি ওয়ার্ড দিয়ে? হু দিয়ে। হু জি দিয়ে। স্যার। এই তাহলে হু হু দিয়ে। এবং হোয়াট, এই দুইটা প্রশ্ন মানে ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে। এই দুইটা ওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি, একটা বাক্যের ভিতরে নাউনকে খুঁজে বের করতে পারি। মানে বাক্যটাতে আমরা কি নাউন ব্যবহার করব নাকি করব না। তো এইরকম ভাবে আমরা যদি কখনো কিছু বলতে চাই সাবজেক্ট আর ভার্ব দিয়ে, এবং তার সাথে কি দিতে চাই যদি প্রশ্ন করে উত্তর পান, তাহলে সেটা অ্যাড করবেন, তা না হলে করবেন না। আচ্ছা, যদি বলতে চান যে আমি আসি, তাহলে কি হবে? আই কাম। আই খাম। আই কাম। শব্দ সুন্দর করে বলতে হবে, আই খাম। আচ্ছা বলেন তো, আমি কি আসি আই বললে কি কাম। আসলে অ্যান্সার হবে? এখানে আমরা কি আর কিছু দিতে পারবো? আমি কি আসি, দেখেন অ্যান্সার নাই। আমরা খামকে কি প্রশ্ন যদি করি হোয়াট দিয়ে, আমি কি আসি অ্যান্সার আসবে না। আমি কাকে বলি এটা বললেও অ্যান্সার আসবে না। তাহলে এই দুইটা জিনিস দিয়ে এখানে প্রশ্ন করে আমরা বাক্য বড় করতে পারবো না, সব সময় কিন্তু এটা হয় না। এখন এখানে কি দিয়ে প্রশ্ন করে বাক্য বড় হবে, এটা জানতে হলে পরের স্টেপ গুলো আমাদের একটু বুঝতে হবে। চলেন আমরা তাহলে পরের স্টেপ গুলো বুঝে এগুলো আমরা জানবো। 4 নম্বর স্টেপ গুলো একটু কঠিন হতে যাচ্ছে, তারপর আমরা পারবো না যে এমন না, আমরা চেষ্টা করলে পারবো। তো আমরা একটু দেখি কি আমাদেরকে 4 নম্বরে অ্যাড করতে হবে। তো 4 নম্বরে আমরা অ্যাড করব অ্যাড অ্যাডভার্ব অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ অ্যাডভার্ব বা প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাড করে কিভাবে বাক্যকে বড় করতে হয়। তো এটা বোঝার জন্য প্রথমত আমরা বাক্যটা পড়ব। আই ইউজুয়ালি রিড অ্যান ইন্টারেস্টিং বুক ইন দ্য ইভিনিং অ্যাট হোম। আমি দুইটা অংশ এখানে বড় করছি, কারণ এত ভেঙে ভেঙে করলে আপনারা ক্লান্ত হয়ে যাবেন। তো প্রথম অংশটা আমরা একটু পড়ি। আমরা আগের বাক্যে কতটুকু পড়ছিলাম? আই পড়ছিলাম, রিড পড়ছিলাম, অ্যান ইন্টারেস্টিং বুক পড়ছিলাম। তাহলে আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক মানে কি? আমি আমি একটা মজার বই পড়ি। আকর্ষণীয় আকর্ষণীয় বলবো, আমি একটা Sorry, আকর্ষণীয় বই পড়ি। হুম, আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমি একটা আকর্ষণীয় বই পড়ি। এখন এই বইটা কিভাবে পড়ি, কখন পড়ি, কোথায় পড়ি, 3টা প্রশ্ন আমি করতে পারি এখানে। কিভাবে পড়ি, কখন পড়ি এবং কোথায় পড়ি। কোথায় তাহলে পড়ি? আমি যদি প্রথমে প্রশ্ন করি কিভাবে পড়ি, বইটা কিভাবে পড়ি, তাহলে কিভাবে পড়ি বলতে অ্যাডভার্ব অফ ম্যানার বোঝায়। কিভাবে পড়ি এটা দিয়ে যদি প্রশ্ন করেন, হাউ দিয়ে যদি প্রশ্ন করেন, অর্থাৎ আপনি যদি এখন পড়াকে মানে এই রিডটাকে প্রশ্ন করেন আমি বইটা কিভাবে পড়ি, বইটা কিন্তু আপনি তাড়াতাড়ি পড়তে পারেন, দ্রুত পড়তে পারেন, একটু খামখেয়ালি করে পড়তে পারেন, মনোযোগ সহকারে পড়তে পারেন, অ্যাটেন্টিভলি পড়তে পারেন, সাধারণ মাঝে মধ্যে পড়তে পারেন। তাহলে আমরা যদি বলি যে আমি বইটা মাঝে মধ্যে পড়ি, তাহলে মাঝে মধ্যে ইংরেজি কি? ইউজুয়ালি, তাই না? Usually. তাহলে আমি ইউজুয়ালি। এখানে কাকে প্রশ্ন করলাম বলেন তো? এই রিডটাকে প্রশ্ন করলাম তো। রিচকে। তাহলে রিডকে কিছুক্ষণ আগে কিন্তু আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করছি। কিছুক্ষণ আগে আমরা এখানে রিডকে কি দিয়ে প্রশ্ন করছি? WHAT, হোয়াট মানে কি এ দিয়ে। টি। এখন কিন্তু আমরা এখানে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি না, হাউ দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি। হাউ কিভাবে পড়ি? ইউজুয়ালি পড়ি। তাহলে এইভাবে যদি কখনো বাক্যের ভিতরে হোয়াট বা হু ছাড়া অন্য কোনো WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে আপনি বাক্যের অতিরিক্ত অংশ যুক্ত করেন, তখন মনে রাখতে হবে সেটা কখনোই বাক্যের নাউন না, সেটা অ্যাডভার্ব। সবসময় সবসময় সেটা কি হবে? বাক্যের অ্যাডভার্ব হবে। তাহলে আমরা এখানে আমি পড়ি কিভাবে পড়ি, এই যে এখানে রিডকে কি দিয়ে প্রশ্ন করলাম, হাউ দিয়ে প্রশ্ন করলাম, তাহলে এই ইউজুয়ালি কি নাউন হবে না অ্যাডভার্ব হবে? কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে, এবং এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা একটা ক্লাসে শিখবো যে অ্যাডভার্ব অফ ম্যানার কি জিনিস। জাস্ট এখানে নর্মালি আমরা একটু বুঝি। অ্যাডভার্ব অফ ম্যানার হলো সেই জিনিস আমরা একটা কাজ কত কিভাবে করি। যেমন ধরেন আমি বললাম আমি দৌড়াই, ইংরেজি কি? আই রান। আচ্ছা, আমি যদি বলি আমি দ্রুত দৌড়াই, তাহলে কিভাবে বলবো কথাটা? I run fast. এই ফার্স্ট আয়রন ওয়ার্ডটা অ্যাডভার্ব। আয়রন যদি পাস। বলি আমি রান স্লোলি পাস। দৌড়াই, দ্রুত না আস্তে দৌড়াই, তাহলে কি বলবো? I আই run রান স্লোলি। slowly. স্লোলি। তাহলে এই স্লোলি বা ফাস্ট ওয়ার্ডটা হলো গিয়ে অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ একটা কাজ আমি কিভাবে করতেছি, ঠিক আছে? তাহলে কিভাবে কিভাবে বের করতে হয়? হাউ দিয়ে প্রশ্ন করে বাক্যের ভিতরে বের করতে হয়। ঠিক আছে, এখন আপনি যদি প্রশ্ন করেন আমি আসি, আমি কোথায় আসি? বাসায় আসি, তাহলে ইংরেজি কি? আই কাম হোম, তাই না?
আচ্ছা, আমি তাড়াতাড়ি বাসায় আসি ইংরেজি কি তাহলে বলেন তো? I come home quickly. কুইকলি, এই কুইকলি ওয়ার্ড তাহলে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে দেখা যাচ্ছে কামের মধ্যে আমরা অবজেক্ট হিসেবে নাউন দিতে পারি না, কিন্তু অ্যাডভার্ব তো দিতে পারি, নাকি পারি না? অ্যাডভার্ব দিতে পারি। তাহলে এরকম ভাবে অ্যাডভার্ব কিন্তু প্রায়ই যাওয়া যাবে। তাহলে এতটুকু হাউ দিয়ে প্রশ্ন করলাম। আচ্ছা, এখন আসা যাক, আমরা এখন হোয়েন দিয়ে প্রশ্ন করব ভার্বকে। আমি কিভাবে বইটা পড়ি বুঝলাম যে আমি সাধারণত বইটা পড়ি। হোয়েন মানে হলো কখন পড়ি। হোয়েন মানে কি কখন। তাহলে কখন পড়ি আমি এখানে লিখলাম কি ইন দা ইভিনিং। ইন দা ইভিনিং In the evening. ইন দা ইভিনিং হলো গিয়ে আমি এটা হলো, এটা কি অ্যাডভার্ব অফ প্লেস, এটাও একটা অ্যাডভার্ব। ইন দা ইভিনিং দ্বারা কখন মানে কি সময়টা আমরা কি বুঝলাম, আমি সময়টাকে বাইর করলাম। ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং মানে হলো আমি সন্ধ্যাবেলায় একটা সাধারণত আমি সন্ধ্যাবেলায় একটা আকর্ষণীয় বই পড়ি। তাহলে এই ইন দা ইভিনিং হোয়েন দিয়ে প্রশ্ন করে পাইছি। এখন ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। হোয়েন মানে টাইমকে ইন্ডিকেট করে। আপনি যদি বলতেন আমি সন্ধ্যা 6টা বাজে সাধারণত একটা বই পড়ি, তাহলে আপনারা এখানে কি লিখতেন? আই ইউজুয়ালি রিড অ্যান ইন্টারেস্টিং বুক অ্যাট 6 At p.m. বা 7 6 o'clock, তাই p.m. না? হ্যাঁ, এটা লিখতেন, তাহলে ওইটা টাইম হইতো না? এটা কি হইতো? টাইম জি স্যার, হইতো। তাহলে টাইম ওয়েন হইতো। দিয়েও যদি যদি বাক্যে আপনি প্রশ্ন করে অ্যান্সার পান, তাহলে মনে রাখতে হবে ওটাও অ্যাডভার্ব। কিন্তু ওটাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে না, ওটাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। কি বলে এটাকে? অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ, আপনি Number প্রতিদিন of time. সকালবেলা দাঁত মাজেন, তাহলে ইংরেজি কি? আমরা সবাই এটা পারি, বলেন তো। প্রতিদিন সকালবেলা, আমি সকালবেলা প্রতিদিন সকালবেলা নামাজ পড়ি, প্রতিদিন সকালবেলা দাঁত মাজি, তাহলে ইংরেজি কি হবে? I brush my I I brush my brush my teeth in the এভরি, morning. every morning. ইন দ্য এভরি মর্নিং বা Every এভরি morning. মর্নিং। Sorry, in আচ্ছা, the এই every morning. এভরি মর্নিং ওয়ার্ডটা হলো অ্যাডভার্ব অফ টাইম। এটা কি? অ্যাডভার্ব অফ টাইম। তো অ্যাডভার্ব অফ টাইম আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। যদি এটা শিখে নেন, একটু আলাদা নোট করে নেবেন। যদি বলি সকালবেলা, তাহলে কি হবে? ইন দ্য মর্নিং। সকালবেলা মানে কি? ইন In the morning. দ্য মর্নিং। যদি বলা হয় দুপুরবেলা, দুপুর 12টা থেকে At 3টা, the evening. না না, দুপুর At the 12টা noon. থেকে, না না, Afternoon. এট নুন হবে, এট দা নুন হবে না, এট নুন হবে। At At কি noon. হবে? এট নুন হবে। আর At যদি noon. 3টার পর থেকে যদি আমরা মোটামুটি ভাবে সন্ধ্যার আগ পর্যন্ত ধরি, তাহলে হবে কি? In the বিকেলবেলা। afternoon. ইন In the দ্য afternoon. আফটারনুন, ইন দ্য আফটারনুন, আফটারনুন, আফটারনুন। আর সাউন্ড হবে না? Afternoon. ইন দ্য আফটারনুন, Afternoon. ইন দ্য আফটারনুন। তাহলে আমি আফটারনুন, আমি বিকেলবেলা মাঠে খেলতে যাই, তাহলে কি হবে? আই গো টু দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। আমি বিকেলবেলা মাঠে যাই, তাহলে কি হবে? I আই go to the field I go to the field in ইন the দ্য in afternoon. the আফটারনুন, In the afternoon. ইন afternoon. দ্য আফটারনুন। আমি দুপুরবেলা খাবার খাই, তাহলে কি হবে? আই ইট ফুড I অ্যাট নুন। eat food ফুড I eat at lunch. noon. I eat লাঞ্চ, এইট লাঞ্চ বললে হবে সুন্দর। হ্যাঁ, আই ইট লাঞ্চ অ্যাট নুন। ঠিক আছে, আপনি চাইলে অ্যাট নুনের সাথে আরো টাইম দিতে পারেন, ঘড়ির টাইম দিতে পারেন, I যে lunch অ্যাট at কত noon. ক্লক, কত ক্লক, এটা দিতে পারেন। তাহলে এখানে আমরা ইন দ্য ইভিনিং এর সাথে ঘড়ির টাইম চাইলে দিতে পারবো, পারবো না? পারবো। তাহলে এটা হলো গিয়ে হোয়েন পারবো। দিয়ে আমরা প্রশ্ন করে অ্যান্সার বাইর করতে পারবো। তাহলে কামের সাথে আমরা একটু চিন্তা করি। আই কাম হোম, হ্যাঁ, আমি বাড়িতে আসি। আপনি যদি প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়িতে আসেন এটা বলতে চান, তাহলে কি হবে? আই কাম হোম I come I home come home I regularly. come home in in the the evening. evening. ইন Evening. দ্য ইভিনিং। এখন সময় দিয়ে দেন, ইন দ্য ইভিনিং 6টা বাজে দিয়ে দেন, তাহলে আমি সন্ধ্যা Okay. 6টা বাজে বাসায় ফিরে আসি, তাহলে কি হবে? I আই come কাম home in the হোম evening at 6 o'clock. at Six 6 o'clock। তাহলে দেখেন এই বাক্যটা আপনি বানাইতে পারলেন, যেটা আমরা ব্রেন থেকে ভাবতেছি, লিখতেছিও না। তাহলে দেখেন ওইটা হলো গিয়ে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এইভাবে আমরা ইনশাল্লাহ অ্যাডভার্ব অফ টাইম দিতে পারবো না বিভিন্ন সময়? পারবো, ইনশাল্লাহ পারবো। তো এই যে এই অংশটুকু দেখা যাচ্ছে, এটাকে ফ্রেজও বলা Yes, হয়। sir. এটাকে কি বলা হয়? এটাকে ফ্রেজও বলা হয়। হ্যাঁ, এক ধরনের ফ্রেজও বলা যায়। ঠিক আছে, মানে প্রিপোজিশনাল ফ্রেজও বলা যায়। তো হোয়েন দিয়ে আমাদের এতটুকু দেওয়া শেষ। এখন আমরা আরো কিছু চাচ্ছি যেখানে যুক্ত করব। তো ইউজুয়ালি হলো অ্যাডভার্ব অফ ম্যানার, ইন দ্য ইভিনিং হলো অ্যাডভার্ব অফ টাইম। এবার আসেন, আই ইউজুয়ালি রিড অ্যান ইন্টারেস্টিং বুক ইন দ্য ইভিনিং অ্যাট হোম। এই অ্যাট হোমটা আসলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাইলাম? ওয়ার। ওয়ার মানে হলো, এটা Where? কিন্তু হোয়ার বলা যাবে না, এটাকে ও পড়তে হবে। যেমন আমরা বলি না হোয়াট ইজ ইউর নেম, আসলে হোয়াট ইজ ইউর নেম হবে না, হোয়াট ইজ ইউর নেম। What ও is your হবে name? হোয়াট What ইজ is ইউর your নেম। name? হ্যাঁ, ও অন্তঃসহায়িকার ট, হ্যাঁ, What এটা is হ your name? না, হ না, ও হবে। তাহলে ওয়ার হবে, এটা হোয়ার Oh না। yeah. কি হবে? ওয়ার ইজ ইউর নেম। Oh yeah. ওয়ার আর ইউ ফ্রম। ওয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা Where? থেকে আসছো?
ও তাহলে ওয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা প্লেস পাবো। তাহলে ওয়ার দিয়ে প্রশ্ন করেন ভার্বকে যে আমি কোথায় আসলে পড়ি। এই যে বইটা খুবই আকর্ষণীয় একটা বই, যে আমি সন্ধ্যাবেলায় পড়ি, এটা বিভিন্ন জায়গায় কিন্তু পড়তে পারতাম, বাসায় পড়তে পারতাম, আমি আমার অফিসে পড়তে পারতাম, আমার কলেজে পড়তে পারতাম, আমি In the পার্কে পড়তে field, পারতাম, at বিভিন্ন প্লেসে। office. এখানে আমরা অ্যাট হোম দিছি, এখানে কি দিছি? অ্যাট হোম, মানে আমি বাসাতে পড়ি। তাহলে এই যে অ্যাট হোম, এটা কি মানে আপনার কি মনে হচ্ছে? এটা কি একটা প্লেস মনে হচ্ছে না, একটা স্থান? স্থান মনে হচ্ছে, তাই না? তাহলে এটা হলো স্থান। যদি কখনো ভার্বকে ওয়ার দিয়ে প্রশ্ন করে কোনো কিছু আপনি অ্যাড করতে চান, তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। সেটা কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এই অ্যাট হোম হলো গিয়ে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে পুরো বাক্যটা হইলো আই ইউজুয়ালি রিড অ্যান ইন্টারেস্টিং বুক ইন দ্য ইভিনিং অ্যাট হোম। অর্থাৎ আমি বাড়িতে সন্ধ্যাবেলায় সাধারণত একটা আকর্ষণীয় বই পড়ি। বাক্যটা পড়ার সময় এইভাবে আমরা ইউজুয়ালি লাস্টে পড়বো, উল্টো দিক থেকে পড়বো। তাহলে এই যে একটা বাক্য আমরা দেখলাম, বাক্যের ভিতরে আমরা কত কিছু যুক্ত করছি দেখেন। প্রথমটা হলো গিয়ে প্রোনাউন, সাবজেক্ট। পরেরটা হলো গিয়ে অ্যাডভার্ব অফ ম্যানার, রিড হলো গিয়ে ভার্ব, অ্যান হলো গিয়ে এখানে অ্যাডভার্ব, ইন্টারেস্টিং হলো গিয়ে অ্যাডজেক্টিভ, বুক হলো নাউন, ইন হলো প্রিপজিশন, দি হলো গিয়ে এখানে আবারও অ্যাডজেক্টিভ, ইভিনিং হলো গিয়ে নাউন, অ্যাট হলো গিয়ে প্রিপজিশন, হোম হলো গিয়ে নাউন। অর্থাৎ এখানে অনেকগুলো পার্টস অফ স্পিচ আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। অর্থাৎ 11টা ওয়ার্ড মিলে এখানে পরিপূর্ণ একটা পারফেক্ট সেন্টেন্স হয়েছে, যেখানে আমরা আমরা না অবজেক্ট পাইছি, যেখানে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার পাইছি, অ্যাডভার্ব অফ প্লেস পাইছি, অ্যাডভার্ব অফ টাইম পাইছি। আপনি একই জিনিস রিপিট করতে পারেন। এখানে রিপিটটা কিরকম? আমরা এই যে ইভিনিংটা বললাম, এই ইভিনিংটা কেমন ইভিনিং, এটা আপনি চাইলে এখানে দিতে পারেন। হোমটা, এই বাড়িটা কিরকম, সেটা চাইলে দিতে পারেন। মাই ওন হোম, অ্যাট মাই ওন হোম। ঠিক আছে, অ্যাট মাই ওন হোম যদি হোমের আগে আপনি এখানে লিখতেন অ্যাট মাই ওন হোম, মানে হলো আমার নিজের বাড়িতে আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় পড়ি। তাহলে বলেন তো, এই অ্যাটের পরে যে মাই ওন লিখতাম আমি, এই মাই ওন কি তখন আরো দুইটা নতুন শব্দ হইতো না? হইতো কিনা? এই আরো দুইটা নতুন শব্দ হইতো, তখন আরো দুইটা নতুন অ্যাডজেক্টিভ আমি অ্যাড করে এই শব্দটাকে আরো বেশি মডিফাই করতে পারতাম। এই হোমকে চাইলে আমি এখন আবার ডেসক্রাইব করতে পারি। কিভাবে হোমটাকে ডেসক্রাইব করতে পারি? এই হোমটা হয়তো বা আমার পুরাতন বাড়ি হইতে পারে, নতুন বাড়ি হইতে পারে। এই হোমটা হইতে পারে যে আমার বন্ধুর বাড়ি হইতে পারে। আপনি হোম ছোট সম্পর্কে আরো বড় অনেক কিছু করতে, আর বড় হইতে পারে, ছোট হইতে পারে। এই যে কথাটা বললেন, আমরা চাইলে কি এখানে ডেসক্রাইব করতে জি স্যার পারবো না? পারবো। তো এরকম ভাবে ইভিনিংটাকে আমরা ইয়েস কিরকম স্যার ইভিনিং, একটা বৃষ্টির সন্ধ্যা, একটা গরম মানে গরমের পরের সন্ধ্যা, বা একটা চমৎকার সন্ধ্যা, একটা গোধূলি বেলা, আরো চমৎকার কিছু আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারেন। অর্থাৎ বাক্যের ভিতরে যতবার নাউন পাবেন হ্যাঁ, যতবার আপনি নাউন পাবেন বাক্যে, ততবার ততবার আপনি কি করতে পারবেন, বাক্যে নতুন নতুন কিছু ইনক্লুড করতে পারবেন। মনে থাকবে তাহলে? তাহলে এই ব্যাপারগুলোকে আমরা বুঝতে পারলাম। সবাই বুঝতে পারছি এই পর্যন্ত? কথা না বলে, জি এই স্যার কথা না বুঝতে বলে, পারছি হ্যাঁ। তো এটা কিন্তু আপনাকে বাসায় ট্রাই করতে হবে। চলেন এখন 5 নম্বর স্টেপে যাই। অ্যাড আ রিলেটিভ ক্লজ টু গিভ মোর ইনফো অ্যাবাউট দ্য বুক। এখন এর আগে আমাকে বলেন, এই বাক্যের ভিতরে ভার্ব কয়টা ছিল? I usually read an interesting book in the evening at home. How many verbs are there in this sentence? এটা বলেন তো, কয়টা ভার্ব? একটা ভার্ব। কয়টা ভার্ব? অনলি ওয়ান স্যার ভার্ব এখানে তো ছিল, রিড। এই রিড ছাড়া আর কোনো ভার্ব নাই। ঠিক আছে, রিড রিড ছাড়া আর কোনো ভার্ব নাই। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। কি জি সেন্টেন্স? স্যার এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন আমরা এখানে ক্লজ আনবো। এই সিম্পল ক্লজ মানে সেন্টেন্স হলো গিয়ে আরেকটা বাক্য, মনে রাখতে হবে। ফ্রেজ আর ক্লজ দেখতে একই রকমের হলো, ফ্রেজ আর ক্লজ এক জিনিস না। ফ্রেজ হলো গিয়ে ভার্ববিহীন একটা অংশ, একটা বাক্যের ভার্ববিহীন অংশ। অর্থাৎ যে অংশের ভিতরে ভার্ব থাকবে না। যেমন ধরেন ইন দ্য ইভিনিং একটা ফ্রেজ, এখানে কোনো ভার্ব আছে? নাই। অ্যাট হোম একটা ফ্রেজ, এখানে কোনো ভার্ব নাই। আবার ইন দ্য ইভিনিং অ্যাট হোম এটাও একটা ফ্রেজ, এটা কোনো ভার্ব নাই। আবার অ্যান ইন্টারেস্টিং বুক এটাও একটা ফ্রেজ, কোনো ভার্ব নাই। কিন্তু এখানে রিড যখন ইনক্লুড করবেন, সাবজেক্ট যখন ইনক্লুড করবেন, তখন এটাকে ফ্রেজ বলতে পারবেন, কিন্তু তখন এটা ক্লজ বলা যাবে এটাকে। অর্থাৎ আই ইউজুয়ালি রিড অ্যান ইন্টারেস্টিং বুক, এটা একটা ক্লজ হয়ে গেছে। ক্লজ কখনো ভার্ব ছাড়া হয় না, ফ্রেজ ভার্ব ছাড়া হয়। এই হলো গিয়ে ক্লজ আর ফ্রেজের মধ্যে তফাৎ। তো ক্লজকে ডিরেক্টলি বাক্য বলা যায়। তো আমরা এখন একটা ক্লজ যুক্ত করব। চলেন ক্লজ যুক্ত করে ডিরেক্টলি আমরা একটা বাক্য যুক্ত করব। তো প্রথম অংশটা আবারও পড়ি। আই ইউজুয়ালি রিড অ্যান ইন্টারেস্টিং বুক, এটার অর্থ কি? আমি একটা আকর্ষণীয় বই পড়ি। এই হুইচ হচ্ছে গিয়ে রিলেটিভ
রিলেটিভ প্রোনাউন, যেটা একটা বাক্যের ভিতরে তখন আসে যখন আমরা আরো একটা বাক্য যুক্ত করি। তো হুইচের পরে দেখেন আমরা নতুন করে আরো একটা সাবজেক্ট আনলাম আই, এখানে একবার আই কিন্তু আছে, আবার নতুন করে আই লিখছি। এই বট মানে কি ক্রয় করেছিলাম, বট মানে কি ক্রয় করেছিলাম, ঠিক আছে, কিনেছিলাম কিনেছিলাম। তো কিনেছিলাম কিনেছিলাম, লাস্ট যেটা আমি উইক মানে কিনেছিলাম কি, গত লাস্ট সপ্তাহে উইক মানে কি গত সপ্তাহে কিনেছিলাম। আচ্ছা তাহলে বলেন তো, গত আই সপ্তাহে বট যদি আমি যদি হ্যাঁ আমি যদি একটা জিনিস করি, আমরা এই এক বাক্যটুকু কাইটা দিলাম এখান থেকে, যেটা আমি কিনেছিলাম গত হ্যাঁ সপ্তাহে। এতটুকু কাইটা দিলাম। ধরেন আমরা সহজ করে আর একটা ছোট বাক্য বানাবো। তাহলে আই মানে আমি, বট মানে কিনেছিলাম। এখন বটকে জিজ্ঞেস করেন তো আমি কি কিনেছিলাম? বই কিনেছিলাম। বই কিনেছিলাম। আমরা এই বাক্যে কেন দিব না? কারণ আগেই আমরা বইয়ের কথাটা বলে ফেলছি। যদি আমরা নতুন করে বাক্য লিখতাম, আমি একটা বই কিনেছিলাম, তাহলে এই বাক্যটা কি হইতো? আই বট আ বুক। আমি হ্যাঁ বটা বুক। যদি বলতাম আমি একটা গল্পের বই কিনেছিলাম, তাহলে কি হইতো? আই বট আ স্টোরি বুক। আচ্ছা, আমি গত সপ্তাহে একটা গল্পের বই কিনেছিলাম, তাহলে কি হতো? আই বট আ স্টোরি বুক লাস্ট উইক। লাস্ট উইক। এই দেখেন তাহলে, হ্যাঁ এখন বটকে আপনি কি দিয়ে প্রশ্ন করে কি কিনেছিলেন পাইছেন? হোয়াট দিয়ে প্রশ্ন করে না, বটকে কি প্রশ্ন, কি দিয়ে প্রশ্ন করতে হবে? কি কিনেছিলাম? বই কিনেছিলাম। তখন ওই বই যুক্ত করলেন। বই কখন কিনেছিলাম কিনেছিলাম? লাস্ট উইক কিনেছিলাম, গত সপ্তাহে কিনেছিলেন, গত তাই না? সপ্তাহে। কোথায় কিনেছিলেন বলেন তো? এই ইন তো দ্য ইভিনিং। কখন কিনেছিলেন? কখন কিনেছিলেন? সন্ধ্যাবেলায় কিনেছিলেন, ইন দ্য ইভিনিং। আচ্ছা, কোথা থেকে কিনেছিলেন? অ্যাট সুপার মার্কেট। এক সুপার মার্কেট থেকে কিনছেন, বাসা থেকে, এরকম আমরা তো কেনার কথা বললাম। তাহলে আই বট লাস্ট উইক ইন দ্য ইভিনিং অ্যাট হোম, এটার অর্থ হলো কি, যে আমি যে গত সপ্তাহে কিনেছি এটা ইন দ্য ইভিনিং অ্যাট হোম। কোথায় কিনেছিলাম? এখানে ইন দ্য ইভিনিং অ্যাট হোম যে অংশটা আছে, আমরা এখানে একটু বড় করেছি। এই যে অংশটা আছে ইন দ্য ইভিনিং অ্যাট হোম, এটা মূলত প্রথম বাক্যের অংশ। এখানে এখানে কোন বাক্যের অংশ? এই অংশটা হলো গিয়ে মূলত এই যে বুকের আছে না, বুকের বাকি অংশটা, ঠিক আছে। এই জন্য এখানে আমরা একটা কি ব্যবহার করেছি? কমা ব্যবহার করেছি, ঠিক আছে। যদি এখানে আমরা কমা ব্যবহার না করতাম, তাহলে এই অংশটা কিন্তু বটের হইতো। এখন এটা বটের না। ইন দ্য ইভিনিং অ্যাট হোম কার এই অংশটা? এই পূর্বের বাক্যের। ওই এই যে আই ইউজুয়ালি রিড অ্যান ইন্টারেস্টিং বুক ইন দ্য ইভিনিং অ্যাট হোম, এইটা আমরা এইভাবে একটা বাক্যের কিছু অংশ চাইলে লাস্টেও লিখতে পারি, এভাবে কমা দিয়ে। ওকে, তাহলে এই যে হুইচ আই বট লাস্ট উইক, এটা বাক্যের অতিরিক্ত অংশ, যা কিনা আমি গত সপ্তাহে কিনেছিলাম। তাহলে বলেন এটা কি পরিপূর্ণ একটা বাক্য না? আমি গত সপ্তাহে কিনেছিলাম, এটা একটা পরিপূর্ণ বাক্য। কারণ জি স্যার, তখনই একটা পরিপূর্ণ পরিপূর্ণ বাক্য। বাক্য হবে যদি বাক্যের সাবজেক্ট আর ভার্ব থাকে। তাহলে এখানে নতুন করে একটা সাবজেক্ট আছে, নতুন করে একটা ভার্ব আছে, আছে না? তাহলে এই যে নতুন করে একটা সাবজেক্ট আর ভার্ব আছে, তাহলে এটা একটা কমপ্লিট বাক্য। তাহলে একটা বাক্যের ভিতরে যদি আমরা দুইটা বাক্য পাই, যদি দুইটা বাক্য পাই, তাহলে মনে রাখবেন সেই দুইটা বাক্য যদি হয় এমন যে দুইটা ডিফারেন্ট জিনিস, তাহলে সেটা আপনার কখনো সিম্পল সেন্টেন্স হয় না, সেটা কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স হয়। এখন কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স কি আমরা এটা হয়তো বা অনেকে জানি না। আচ্ছা এভাবে বলেন, আমি আমি বুদ্ধিমান কিন্তু আমার ভাই বুদ্ধিমান না। তাহলে এই বাক্যটা আপনারা সবাই পারবেন। এটা বলেন তো, আমি বুদ্ধিমান কিন্তু আমার ভাই বুদ্ধিমান না, ইংরেজি কি? আই এম ইন্টেলিজেন্ট, আই এম I লিজেন্ড am বাট মাই intelligent, ব্রাদার ইজ but নট। my brother is not নট intelligent. ইন্টেলিজেন্ট। তাহলে এই যে এখানে দুইটা বাক্য লিখছেন না, আপনি দুইটা বাক্য লিখছেন। আমি ক্লাস Hmm. 5-এ স্যার। পড়ি কিন্তু আমার ভাই ক্লাস 6-এ পড়ে, তাহলে কি হবে? আই রিড ইন ক্লাস 5 বাট I মাই read ব্রাদার, class 5. আই রিড ইন ক্লাস 5 বাট মাই বাট মাই ব্রাদার ব্রাদার রিডিং রিডিং ক্লাস 5। 6। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমি বাট দিয়ে যুক্ত করে দুইটা বাক্য অ্যাড করলাম। এই বাট অ্যান্ড মানে ফ্যান ভয়েস, অ্যান্ড বাট অর এরকম কিছু ব্যাপার আছে, আমি সেন্টেন্সের ক্লাস যখন নিব আপনার টেনশনের কোনো কারণ নাই। এরকম ভাবে যদি অ্যান্ড বাট অর দিয়ে কখনো বাক্য যুক্ত হয়, তখন ওই বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। কম্পাউন্ড বাক্য অর্থ হলো গিয়ে সরল বাক্য, যৌগিক বাক্য, এটাকে বলা হয় যৌগিক বাক্য। আর জটিল বাক্য হলো গিয়ে এই বাক্য যেটা মাত্র আপনি দেখতেছেন। যদি কখনো এই রকমের অ্যান্ড বাট অর ছাড়া অন্য কোনো একটা রিলেটিভ ক্লজ বা রিলেটিভ ওয়ার্ড বা রিলেটিভ প্রোনাউন, যেমন হুইচ, হোয়াট, হু, দ্যাট, তারপর দো, অলদো,
এরকম কিছু কঠিন ওয়ার্ড দিয়ে বাক্য কানেক্ট হয়, তাহলে মনে রাখতে হবে সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্সের বাংলা হলো গিয়ে আপনার জটিল বাক্য। জটিল মানেই তো জটিল। পৃথিবীতে যত কঠিন যত ব্যাপার আছে ইংলিশের মধ্যে, সবচাইতে কঠিন ব্যাপার হলো কমপ্লেক্স সেন্টেন্স বোঝা। অর্থাৎ এই কমপ্লেক্স সেন্টেন্স বোঝাটা একটু বেশি কঠিন। তো এই জন্য আমি বললাম যে আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্স আজকে নাও বোঝেন, কোনো সমস্যা নাই। এখানে দুইটা বাক্য যে আলাদা আলাদা এটা বুঝতে পারতেছেন তো। হুইচ আই বট লাস্ট উইক এটা একটা বাক্য, আর আই ইউজুয়ালি রিড অ্যান ইন্টারেস্টিং বুক ইন দ্য ইভিনিং অ্যাট হোম এটা আলাদা বাক্য। এটা বুঝতে পারতেছেন? এটা বুঝতে পারলে আমি আপনাদের এখানে বললাম যে এখানে আমি দুইটা বাক্যকে যেহেতু একত্র করেছি, এখানে এই ক্লজ নামে একটা জিনিস চলে আসছে। এই ক্লজটা হলো গিয়ে রিলেটিভ ক্লজ। যখন বাক্যের ভিতরে যৌগিক বাক্য হয়, যেই ক্লজটা একটু কঠিন বাক্য, সোজা কথা কঠিন হিসেবে মনে রাখেন, যেটা হুইচ দিয়ে বা হোয়াট দিয়ে এগুলা দিয়ে যুক্ত হয়, তখন রিলেটিভ ক্লজ যুক্ত হয়। তো এটা এখানে আমি রিলেটিভ ক্লজ যুক্ত করছি হুইচ থেকে এই উইক পর্যন্ত। হুইচ আই বট লাস্ট উইক, তাহলে পুরো বাক্যের অর্থটা হলো এরকম যে আমি সন্ধ্যাবেলা কি জানো, আমি সাধারণত একটা বই পড়ি যা কিনা আমি গত সপ্তাহে কিনেছিলাম আমার বাসাতে সন্ধ্যাবেলা। এভাবে বললে মিলবে না, বাক্যটা এইভাবে পড়তে হবে। আমি সাধারণত সন্ধ্যাবেলা বাসাতে একটা আকর্ষণীয় বই পড়ি যেটা আমি গত সপ্তাহে কিনেছিলাম। এই এবার যা বাক্যটা মিলে গেছে। তো বাংলাতে আমাদেরকে বাক্যটা পড়তে হবে নিজেদের স্টাইলে। ইংলিশে কিন্তু বাক্যের প্যাটার্ন আরেক রকমের। কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হয়, কিভাবে সিম্পল সেন্টেন্স গঠন করতে হয়, এগুলোর উপর আমি ভবিষ্যতে ক্লাস দেবো ইনশাল্লাহ। তো এই বাক্যটা সবাই বুঝতে পারছি? 5 নাম্বার স্টেপ। জি স্যার, বুঝতে পারছি। একটু কঠিন লাগলেও মনে করেন আপাতত আমরা এই পারবো তো, টুকটাক এরকম বানাইতে পারবো, আমরা চেষ্টা করলে পারবো, টেনশনের কোনো কারণ নাই। তো বাকি যে ব্যাপারটা আছে স্টেপ নাম্বার 6, অ্যাড আর রিজন। রিজন মানে হচ্ছে গিয়ে কারণ। এই রিজন সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে অ্যাড হইতে পারে, ঠিক আছে? এটাও সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে অ্যাড হইতে পারে। তো আমরা একটু রিজন অ্যাড করব। আই ইউজুয়ালি রিড অ্যান ইন্টারেস্টিং বুক হুইচ আই বট লাস্ট উইক ইন দ্য ইভিনিং অ্যাট হোম। তাহলে আমরা আগের বাক্যে এই কতটুকু পর্যন্ত পড়ছি? এই আই থেকে হোম পর্যন্ত আছে। এখন রিজন মানে হলো কারণ, আমি কেন বই পড়ি। একটা মানুষ তো পাগল হওয়ার জন্য বই পড়ে না, বইটা পড়ার একটা রিজন আছে না? আমি আমার জ্ঞান বাড়াইতে বই পড়ি, কাউকে সহায়তা করতে বই পড়ি, আমার পরীক্ষার পড়ার জন্য বই পড়ি, আমার জ্ঞানের পরিধি বাড়াইতে বই পড়ি, আমি পড়ালেখা শেখার জন্য বই পড়ি। কারণের শেষ নাই দুনিয়াতে। এই কারণটা হলো গিয়ে রিজন। রিজন কখনো বাক্য হিসেবেও আসতে পারে বাক্যে, রিজন কখনো আপনি এমনিতেও বলতে পারেন। তো এখানে আমরা রিজন হিসেবে অ্যাড করছি বিকজ। বিকজ মানে কারণ। ইট হেল্পস মানে এটা সহযোগিতা করে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এই ইট মানে মানে কি? বই। ইট মানে আমি কার কথা বলতেছি বলেন তো? আমার কথা নাকি বইয়ের কথা? বইয়ের কথা বইয়ের বলতেছি। কথা। ইট হেল্পস মানে কি? বইগুলো আমাকে হেল্প করে, সহায়তা করে। ইট মানে একটা বই, এখানে একটা বইয়ের কথা বলছি, এই জন্য হেল্পের সাথে এস হয়েছে, ভার্বটা এস যুক্ত হয়ে সিঙ্গুলার হয়ে গেছে। অর্থাৎ এটা আমাকে সাহায্য করে, মি মানে আমাকে, এটা আমাকে সাহায্য করে রিল্যাক্স। রিল্যাক্স হইতে মানে ক্লান্তি, ক্লান্তি দূর করাকেই বলা হয় রিল্যাক্স। আফটার ওয়ার্ক মানে কি? কাজের পরে। অর্থাৎ কাজের পরে এটা আমার রিল্যাক্সের জন্য প্রয়োজন, বা কাজের পরে এটা আমাকে রিল্যাক্স হতে সহায়তা করে। তাহলে কারণ যুক্ত করতে গিয়ে আমি কি আরো একটা বাক্য নিয়ে আসছি না এখানে? আরো একটা সাবজেক্ট আনছি, আরো একটা ভার্ব আনছি, আরো অতিরিক্ত অংশ আনছি। তো এই রিজন হিসেবে আমি এখানে পুরো আর একটা বাক্য যুক্ত করে দিছি। তাহলে এখানে মোট 3টা বাক্য হয়েছে। একটা হলো আই রিড, একটা হলো আই বট, একটা হলো আই হেল্প। আই রেড হবে এটা। কেন রিড হবে না? কারণ পাস্ট, যেহেতু এখানে অতীতের সময় বলা হচ্ছে। তো রিড হলো গিয়ে প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম কি? রেড। একই রকমের বানান, যেমন রিড আর ই এডি, আবার র্যাডও কিন্তু আর ই এডি, উচ্চারণ করতে হবে র্যাড। তাহলে এখানে র্যাড পড়বে, এটাকে কি পড়বে? এটাকে র্যাড। অর্থাৎ পড়েছিলাম, আমি পড়েছিলাম, এটা হবে, ঠিক আছে? তাহলে আমি পড়েছিলাম একটা বাক্য, আমি কিনেছিলাম একটা বাক্য, এটা আমাকে সহায়তা করে, এটা একটা বাক্য। তাহলে দুইটা পাস্ট বাক্য, একটা প্রেজেন্ট বাক্য মিলে এখানে 3টা বাক্য যুক্ত হয়ে এই পরিপূর্ণ বাক্যটা হয়েছে। তাহলে পুরো বাক্যটাকে আমি আবারও বলতেছি, দেখেন। আমি পড়ি, পড়ার কাজ করি। কি পড়ি আমি? আমি বই পড়ি। বইটা কেমন বই? বইটা একটা ইন্টারেস্টিং বই। আমি কখন এই ইন্টারেস্টিং বইটা পড়ি? মাঝে মধ্যে পড়ি। আচ্ছা, কোথায় পড়ি? আমি সন্ধ্যাবেলায় পড়ি। কোথায় পড়ি? বাসায় পড়ি। ঠিক আছে? আচ্ছা, এই বইটা আসলে আসছে কোথা থেকে? এই বইটা মূলত আমি কিনছিলাম গত সপ্তাহে। আচ্ছা, কেন পড়ি? কারণ কি? কারণ এটা আমাকে সহায়তা করে কাজের পরে মানে একটু রিল্যাক্স হইতে। তাহলে দেখেন আমি একটা জিনিসের মধ্যে কত কিছু ইনক্লুড করছি। আমি লিখি, কি লিখি? একটা বই লিখি। কেন লিখি? কারণ আমি একটা লেখক হইতে চাই। কখন লিখি?
আমি প্রতিদিন সন্ধ্যাবেলা লিখি। কোথায় লিখি? আমার রিডিং রুমে লিখি। ঠিক আছে, কেন? তারপরে এখানে যদি আপনি বলতে চান এই লেখালেখির অভ্যাসটা আপনি কবে কবে থেকে পাইছেন? লেখালেখির অভ্যাসটা আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে পাইছি, আমি আমার টিচারের কাছ থেকে পাইছি। অর্থাৎ আপনি আপনার মাথার মধ্যে যখন থিঙ্ক করবেন যে আমি কেন কোনো কাজ করি, তখন এই রকমের প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে আসে। আপনি যখন কোনো একটা কিছু কিনতে চান, এটা কতদিন চলবে, টিকবে, এটা আমি কি এক এক বছর ব্যবহার করতে পারবো কিনা, এটা কত মূল্য, আমি কি কম দিতে পারি কিনা, ঠিক আছে, এই কালার আছে কিনা, ওই কালার আছে কিনা, আমরা যে এই প্রশ্নগুলো করি আসলে মূলত আপনি যদি বাক্যকে এইভাবে শব্দকে প্রশ্ন করা শিখেন, ভার্বকে আর নাউনকে প্রশ্ন করা যায়, আপনি আর কাউকে প্রশ্ন করতে পারবেন না বাক্যে। কাকে কাকে প্রশ্ন করতে পারবেন? আপনি ভার্বকে প্রশ্ন করতে পারবেন, তারপরে নাউনকে প্রশ্ন করতে পারবেন। না হ্যাঁ, অ্যাডভার্বকে প্রশ্ন করা যায়, কিন্তু নতুন করে আর প্রশ্ন করার মতো কিছু নাই। যদি নাউনকে প্রশ্ন করে, যারা নাউনকে প্রশ্ন করে উত্তর আসে আর কি, যারা মূলত তারা নাউনই হয় বা অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডভার্বকে যদি প্রশ্ন করে কোনো উত্তর পান, সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। অর্থাৎ আমরা বাক্যের ভিতরে নাউনকে প্রশ্ন করে খুব অল্প সংখ্যক জিনিস আনছি, কিন্তু বাকি পুরো ব্যাপারটাই কিন্তু অ্যাডভার্ব ছিল, ভার্বকে প্রশ্ন করে আনছি। যেমন আমি কেন পড়ি, কেন পরীকে আমরা জিজ্ঞেস করছি। এটা কখন কিনছিলাম, এটা আমরা কখন কেনার কাজটা কিনছিলাম, কখন এই কেনার কাজটা কখন করছিলাম, আমরা ভার্বকে প্রশ্ন করে অ্যান্সার পাইছি। আমি কিনেছিলাম, কি কিনেছিলাম একবার প্রশ্ন করতে পারবো, বই কিনেছিলাম, কিন্তু বইটা কখন, কোথায়, কিভাবে কিনেছিলাম, এগুলা কিন্তু আমরা ভার্বকে প্রশ্ন করে পাবো। অর্থাৎ একটা বাক্যে হোয়াট দিয়ে প্রশ্ন করে, হাউ দিয়ে প্রশ্ন করে, হোয়েন দিয়ে প্রশ্ন করে, হোয়ার দিয়ে প্রশ্ন করে, হু দিয়ে প্রশ্ন করে, এই 5টা WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে আমরা একটা বাক্য বড় করতে পারি। কি কি আমার সাথে বলেন? হু, হোয়াট, হু, হোয়াট, হাউ, what হোয়াট, what হোয়াট, হাউ, how হোয়েন, হোয়ার। what হ্যাঁ, এখন এই 5টা আমরা গোলায় ফেলবো। আমরা যারা দুর্বল স্টুডেন্ট, আমি এটা জানি, আমরা এই 5টারে গোলায় ফেলবো। মনে রাখতে হবে হু আর হোয়াট হলো গিয়ে নাউনের জন্য, হু আর হোয়াট কার জন্য? নাউনের জন্য। Noun. noun এর জন্য who আর what হাউ, noun হাউ, হোয়েন when এবং হোয়ার এগুলো হলো গিয়ে আপনার অ্যাডভার্বের জন্য। কিসের জন্য? adverb এর জন্য অ্যাডভার্ব জন্য। adverb যদি এর জন্য হু দিয়ে প্রশ্ন করে আমরা অ্যান্সার পাই, সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। হোয়েন দিয়ে প্রশ্ন করলে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, না সরি, হোয়েন দিয়ে হলো হবে অ্যাডভার্ব অফ প্লেস, না না সরি, টাইম হবে, হোয়েন মানে কখন, অ্যাডভার্ব অফ টাইম। আর হোয়ার দিয়ে time হবে প্রশ্ন করে অ্যান্সার পাইলে অ্যাডভার্ব অফ প্লেস হবে। এই অ্যাডভার্ব 3 রকমের হয়: অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। যেটাকে আমি আমার দেখবেন কিছু আমার স্ট্রাকচারে আমি OMPTR লিখছি না, OMPTR, ওই থিওরিতে আমি এটা অ্যাড করছি। ও ফর অবজেক্ট, M ফর অ্যাডভার্ব অফ ম্যানার, P ফর অ্যাডভার্ব অফ প্লেস, T ফর অ্যাডভার্ব অফ টাইম, আরেকটা হলো রিজন, মানে কারণ। এই কারণটাও এখানে ইনক্লুড করে দিলাম। তো এইখানে ফাইনালি বাক্যটাকে আমি আরো বড় করছি, আসলে এখানে আরো এখানে অনেক বড় করছি। এই 7 নাম্বার 8 নাম্বারে অ্যাড আ কন্ডিশন অর টাইম ক্লজ। তো এগুলো আপনাদের কাছে একটু কঠিন লাগবে, আমার মনে হয় না এতটুকু বড় করার আর দরকার আছে। আপনারা যেহেতু বেসিক লেভেলে আছেন, একটু এই লেভেলে আপনারা এই 5 পর্যন্ত অন্তত পক্ষে পড়বেন, এই 5 পর্যন্ত বা 6 পর্যন্ত, তাহলে চলবে। বাকিগুলো কিন্তু একটু কঠিন, আপনি এখন গুলাই ফেলবেন। আপাতত আমি যেভাবে বাক্যটাকে রিল্যাক্স করছি, বাকিটুকু পড়ে যায়, আপনারা একটু জাস্ট দেখেন। I usually read an interesting book which I bought last week in the evening at home because it helps me relax after work. If I am not too tired, যদি আমি যথেষ্ট ক্লান্ত না থাকি তাহলে এই কাজটা করি। আমি এখানে ইফ যুক্ত করে একটা বাক্য আনছি। ইফ হচ্ছে গিয়ে একটা শর্তযুক্ত বাক্য, মানে কন্ডিশনাল সেন্টেন্স। এই ইফ যুক্ত রিলেটিভ ক্লজ এটা খুবই কঠিন ব্যাপার। আপনি কনফিউজড হলে এটা পড়ার দরকার নাই, আমি আপনাকে বলবো যে আপনি আজকে পড়বেন না। কারণ যেহেতু যারা এখানে 52তম ব্যাচের স্টুডেন্ট, একটু কঠিন লাগতে পারে। জাস্ট একটু দেখেন যে এখানে আরো কত কিছু যুক্ত হইতে পারে। এখন পরের বাক্য দেখেন, এখানে কি লিখছি? I usually read an interesting book which I bought last week in the evening at home because it helps me relax after work. Sitting by the window with a cup of tea, I often lost track of time unless I have an early appointment the next morning. অর্থাৎ এখানে আমি কাজের পরে কোথায় হেলান দিয়া চা খাইতে খাইতে, ঠিক আছে, মাঝে মধ্যে আমি এটা কেন করি এই কাজটা, যে পরবর্তী কাজের পরে আমার যেন ক্লান্তি না লাগে, এরকম বিভিন্ন কিছু আমি অ্যাড করছি। এটা সাধারণত কেউ করে না, সাধারণত আমরা এত কঠিন বাক্যে যাব না। ঠিক আছে, তারপরও জেনে রাখা ভালো যে একটা বাক্যে কমপ্লেক্সিটি কত রকমের হইতে পারে। এটা IELTS এর প্যাসেজে এই রকমের কঠিন কঠিন ব্যাপারগুলো পাবেন। তো শর্ট টিপস
ফর স্টুডেন্টস। একেবারে একসাথে সব যোগ করা যাবে না, এক ধাপে একটা অংশ করে করে যুক্ত করবেন যেভাবে শিখাইছি। ক্লজ গুলো শনাক্ত করতে হবে, রিলেটিভ ক্লজ, যেমন হুইচ, দ্যাট, হু, এগুলা দিয়া। এগুলার ব্যবহার কিন্তু না জানলে এটা আপনার কাছে কঠিন লাগবে। আমি শেখাবো, কাউকেই শেখাই নাই এখনো, 2 ব্যাচের 1 ব্যাচেও শেখাই নাই, আমি এগুলো শিখাবো। কমা বা সেমিকোলনের ব্যবহার, এইগুলার ক্লাস আমি দিব আপনাকে। শব্দ চয়নে সতর্কতা অবলম্বন করতে হবে, সহজ শব্দ দিয়েই অর্থ পরিষ্কার রাখুন, বেশি কমপ্লেক্স করার চেষ্টা করবেন না। যেই শব্দটা ইজি সিম্পল সবাই বুঝবে সেটাই ব্যবহার করেন, খুব বেশি কঠিন করে বিষয়টাকে কমপ্লিকেটেড করবেন না, জটিল শব্দ দরকার নাই। প্র্যাকটিস প্রম্পট ব্যবহার করেন, একটা সাধারণ বাক্য নিন, ধীরে ধীরে 5 বার বাড়ান, আস্তে আস্তে করেন, ধীরে ধীরে। যেমন হি ইটস, সে খায়, সে কি খায়, কেন খায়, কিভাবে খায়, এগুলা বড় করবেন এখান থেকে। তো এখানে হি রাইটস আ লেটার, সে যে পড়ে একটা লেটার যে পড়ে লেখে, মানে কোন ধরনের লেটার লেখে, কখন লেটারটা লেখে, কেন লেখে, এই অ্যাডজেক্টিভ আপনারা এই বাক্যগুলোতে যুক্ত করবেন। দে ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে যে যায়, সে কেন বাজারে যায়, ঠিক আছে, কোথায় যায়, বাজারে যায়, কি হবে না হবে, এগুলো অ্যাড করবেন। আই স আ মুভি, আমি একটা মুভি দেখেছিলাম, কোথায় দেখেছিলাম, কখন দেখেছিলাম, কার সাথে দেখেছিলাম, কেন দেখেছিলাম, সব যুক্ত করবেন। উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা কাজটা শেষ করব, কেন শেষ করব, শর্ত কি, কাজটা কেন করতে হবে আমাকে, এই রকমের অংশগুলো আপনারা এই 5টা বাক্যে যুক্ত করবেন। আমার মনে হয় এই বিষয়টা তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এখানে রাইটিং এর উপরে এখানে এই একটা ক্লাসের লিঙ্কও দেওয়া আছে। আর আমার মনে হয় না এর চাইতে এত ইজি ভাবে কেউ আপনাকে আসলে বড় বাক্য তৈরি করা দেখাইতে পারবে। আমার এটার একটা কন্টেন্টও আছে, যেটা পুরো বিষয়টাকে আমি একটা পোস্ট আকারে দিয়েছি। আমি যতবার এটা পোস্ট করছি ততবার এই জিনিসটা মানুষ লাইক করছে, এবং আমার জানা মতে আমার রাইটিং ক্লাসের আজকের এই ক্লাসটা সবচাইতে বেশি সুন্দর হয়েছে। খুব ইজিলি, স্মুথলি, উইদাউট এনি টাইপ অফ ডাউট আমি আপনাদের সাথে সবার সাথে ডিসকাস করে ক্লাসটা নিতে পারছি। তো বন্ধুরা, মোটামুটি ভাবে আমরা কি সবাই বুঝতে পারছি তাহলে কিভাবে একটা ছোট বাক্য আস্তে আস্তে বড় করতে হয়? ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, তো কারেন্ট যায় নাই, বাইজা গেছি গা। ঠিক আছে, সুন্দর একটা ক্লাস রেকর্ড হয়েছে, যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া যাবে, আপনাদের অনেক হেল্প হবে। তো বন্ধুরা, আজকের কথা বলবো না, আমি আসলে অনেক ক্লান্ত আজকে। তারপর আপনাদের ক্লাসটা নিয়েছি আমি আমার শ্বশুর বাড়ি থেকে। ঠিক আছে, আমি কিছু শ্বশুর বাড়িতে এখন মনে করেন বাচ্চাদেরকে নিতে আসছি, ওরা অনেকদিন যাবত বেড়াচ্ছে, এখানে নিয়ে যাবো ওদেরকে কাল পরশু। তো তারপরও ক্লাসটা যে নিতে পারছি, আমার মনে হইতেছিল যে ক্লাসটা নিতে পারবো না, ভয় লাগতেছিল আর কি। তো এই জন্য গতকালকে আমি আনফরচুনেটলি ক্লাসটা নেই নাই, আমি কিছু বলি নাই আপনাদেরকে ক্লাসটা গ্যাপ যাওয়ায়। আমি এক্সট্রিমলি সরি, কালকে যাদের ক্লাসটা রুটিনের বাইরে আমি নিতে পারি নাই, কিছু মনে করবেন না প্লিজ। তো আজকে এই জন্য ক্লাসটা নিয়ে নিলাম। তো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ক্লাসটা নিতে পারছি। তো ধন্যবাদ সবাইকে, ওকে ভালো স্যার। থাকবেন। আমাদের রেকর্ডে হ্যাঁ, দিয়েছেন স্যার। হ্যাঁ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের সবার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, টেক ওকে কেয়ার। স্যার। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডটা দিয়ে দেবো, হ্যাঁ রেকর্ডটা দিয়ে দেবো, রেকর্ডটা দিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে।